নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের গল্প হাইকোর্টের চত্বরে গলাকাটা ভূত। বারিদবরণ ঘোষের আদিম কলকাতার ভুতুরে বাড়ি নামক একটা বই থেকে এই গল্পটি পড়ছি। কলকাতা হাইকোর্টে প্রেতাত্মার ঘোরাফেরা নিয়ে নানান মুখরোচক গল্প আছে। অন্তত দুটো কাহানি তো বেশ যাকে বলে মুখরোচক, তাই একসময় লোকের মুখে মুখে ফিরত এইসব গল্প বলিয়েরা এই উচ্চ আদালতেরই কর্মী ছিলেন। এখন দু চারজন পুরনো কর্মীকে জিজ্ঞেস করে দেখেছি, তারা বলছেন আমরা শুনেছি বটে, তবে নিজের চোখে দেখিনি। ভূতনাথ অবশ্য একদিন বলেছিল, ভূতনাথের খোঁজ নিতে গিয়ে শুনি তিনি কবেই ভূত হয়ে গেছেন। গল্প বলছি বটে, কিন্তু যারা এসব বলে গেছেন তারা যে চাক্ষুষ প্রমাণ দিয়ে গেছেন তাকে উড়িয়ে দিতে পারি এমন সাধ্য নেই। কারণ তারা অশরীরী। কখন যে কি ঘটে যায় তার চেয়ে সেই শোনা ইতিহাসটাই আবার শোনানো যাক। ক্যালকাটা হাইকোর্টের ইন্ডিয়ান ল রিপোর্টস যখন এসব কথা ঠাঁই পেয়ে গেছে, তখন আঁখুড়ে প্রমাণ থেকে সেই ভৌতিক কথাগুলি উপহার দেওয়াই যেতে পারে। হাইকোর্টের দোতলায় যে লাইব্রেরিটি আছে তার নাম অ্যাডভোকেট লাইব্রেরি। তার পাশেই স্টেটমেন্ট সেকশন। বজহরি পৈতুণ্ডী মশাই এক মনে কাজ করে চলেছেন, অফিসে ছুটি হয়ে যাওয়ার অনেক পরেও। শীতের রাত্রি, ঘড়িতে 8টা ছুঁই ছুঁই। পাশে বসে আছেন তার সহকারী মনমোহন ঘোষাল মহাশয়। দুজনেই একই দিকে থাকেন, একই সঙ্গে ফেরেন। বড়বাবু ভজহরির কাছে এসে মনমোহনবাবু বললেন, স্যার একটু আসছি ছোট বাইরে থেকে। চশমাটিকে নাগের ডগায় ঝুলিয়ে তার ফাঁক দিয়ে বড় বড় গোল গোল চোখ দুটোকে আরও গোলাকার করে পৈতুণ্ডী মশাই কি যেন ঠাহর করে দেখতে লাগলেন। তারপর বললেন, জজ সাহেবদের এজলাসের দিকে যে পেচ্ছাপখানা আছে সেদিকটায় যেও না বাপু। ওই স্টেটমেন্ট সেকশনের পিছনের দিকে যে আড়ালটা আছে সেখানে যাও। দরজার পাল্লা নেই বটে সেখানে, তবে রাত বিরেতে তো সেখানে আর লোকজন যাচ্ছে না। আগে হ্যাঁ, তাই যাব বললেন বটে, আগে কিন্তু ওই নরককুণ্ডের দিকে যেতে তার এতটুকু ইচ্ছে হলো না। হেঁটে জজ সাহেবের এজলাসের পাশে টয়লেটেই যাবেন ঠিক করলেন। বিশাল করিডোরটা, শেষটায় কে দাঁড়িয়ে আছে অপর প্রান্ত থেকে তা নজর করে দেখাটাই মুশকিল। সেই লম্বা করিডোর ধরে স্থূল দেহটাকে টেনে নিয়ে যেতে রাতের নির্জনতায় তার পায়ের ভারী আওয়াজটা স্পষ্ট যেন নিজের কানেই প্রতিধ্বনিত হতে লাগলো, এবং তাতেই যেন গা ছমছমানিটা বেড়ে গেল। কেন যে বড়বাবু ফুট কেটে বলে দিলেন, ওদিকে যেও না হে। হঠাৎ নিজের পায়ের আওয়াজ ছাপিয়ে আরেকটা আওয়াজ করিডোরের শেষ প্রান্ত থেকে ভেসে আসতে লাগলো, ঝমঝম ঝমঝম। কান পাততেই ঘোষাল মশাইয়ের মনে হলো কেউ যেন তোড়া পড়ে হাঁটছে। ঝমঝম ঝমঝম। থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। হঠাৎ করে মনে হলো তার বুকের সমস্ত রক্ত জল হয়ে গেছে, আর তারপরেই বুকের স্পন্দনও যেন একেবারে থেমে গেছে। একটা অর্থহীন নিষ্পলক চোখে তিনি দেখতে পেলেন জাজেস কোর্টের প্রায় অন্ধকার করিডোর ধরে একটা মেয়ের কবন্ধ মূর্তি যেন হেঁটে আসছে। তারই প্রতিটি পদক্ষেপ আওয়াজ উঠছে, ঝমঝম ঝমঝম
এবং আরও অবাক চোখে মনমোহনবাবু দেখলেন, তাকে দেখতে পেয়েই সাজগোজ করা কবন্ধ মেয়েটি ঘুরে দাঁড়ালো এবং মিলিয়ে গেল জাস্টিস সৈয়দ আমির আলী সাহেবের স্মৃতিফলকটার আড়ালে। কৌন হ্যায় বলতে গিয়েও তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। চকিতে তার মনে পড়ে গেল হাইকোর্টের পাহারাদার ত্রিবেণী ওঝার কথা। বাবু, খুব খতরনাক ওরা, हर आधियार राते ওরা ফিন ফিন করকে আসে और মিলিয়ে ভি যায়। ভাবতে ভাবতেই ঘোষাল মশাই জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে ঘোষালের পর আসতে দেরি দেখে পৈতুন্নি মশাই কোনো এক অজানা আশঙ্কায় সিট ছেড়ে উঠে করিডোরে এসেই দেখেন অনতি দূরে ঘোষাল পড়ে রয়েছে, আর একটা দারুণ ঝলমলে ঘাগরা পরা মেয়ে সে কবন্ধ হাত দিয়ে ঘোষালের মুখে জলের ছিটে দিচ্ছে। পৈতুন্নিকে দেখেই সে হাওয়ায় মিলিয়ে গেল। রাম নাম জপতে জপতে তিনি কোনো ক্রমে ঘোষালের হাত ধরে তাকে উঠিয়ে নিজের সেকশনে নিয়ে এলেন। এক গ্লাস ঠান্ডা জল খাইয়ে পাহারাদারকে ডেকে ঘরে তালা দিয়ে নিচে নেমে একটা পথ চলতি টাঙা ডেকে উঠে বসলেন। পরের 3 দিন অফিসে ছুটি নিতে হয়েছিল তাকে। কে ওই কবন্ধ মহিলা দামি সাজসজ্জায় এত রাতে ঘুরে বেড়ায়? হাইকোর্টের দেয়ালগুলো এখন আর ফিসফিস করে কি না জানি না, কিন্তু এখানেই জজ সাহেবের এজলাসে একটা দরখাস্ত জমা পড়েছিল, যার বয়ানটা ছিল অনেকটা এই রকম। আমার শরীর কিছু সময় ধরে ভালো যাইতেছে না। महामान्य अदालत नज़दीके हमारा निवेदन है कि कॉमन प्रस्टिट्यूटेर रेजिस्ट्री बही थेके हमार नाम काटिया देवा होक। के कॉमन प्रस्टिट्यूट? साधारण गणिका? ए तो साधारण नय जे एमन दरखास्त करे से तो साधारण बेश्या होते पारे ना। सत्यि से साधारण छिलो ना। हाजार खरिद्दार मनोरंजन करते पारे जे आपन रूपेर छटाय हाजार लोकेर दिल जे लुटे निते पारे से आपात दृष्टिते बारोयारी नारी होते पारे, किन्तु बेश्यादेर जे भालोबासते नेई एई फर्मुलाते से शेष अब्दि आस्था राखते पारेनी। ताई असाधारण बेश्या बईकि, नইলে शरीर खारापेर अजुहात तो नेहाती एकटा बाहाना। आसले से मन दिए फेलेছে माझारी मापेर एक व्यवसादार शालिग्रामेर काছে। ठीक करेছে शालिग्रामके से बिये करबे, আর 5টা ঘরোয়া বরদের মতো সেও স্বামী চায়, সংসার চায়, আর সন্তান তো চাই। ঘেন্না ধরে গেছে তার এই হাজার ভাতারির জীবন। কতজনকে মন দেওয়ার অভিনয় সে করবে, তারপর যখন যৌবনে ঢল নামবে তখন কি করবে? এত যে ভালোবাসার ছল করে মরদ মানুষগুলো তার দিকে ফিরেও তাকাবে না। বুড়ো বয়সে স্বামীর কোলে মাথা রেখে মরার যে কি সুখ সে ওই গেরস্থ গিন্নিদের দেখে বুঝে নিতে পেরেছে। সতী নারীর মতো ঘর সংসার করার ইচ্ছে থেকেই পণ্য নারী সোনাগাছি ডাকসাইটে মক্ষীরানী নিস্তার রাউত কোর্টে ওই রকম একটা দরখাস্ত জমা দিয়েছিল তার উকিলের মারফতে। গণিকার ঘর সংসারের বাসনা নতুন কথা নয়, কিন্তু হাইকোর্টের রেজিস্ট্রি বই থেকে তার নাম কেটে দেওয়া হোক এমনতর আবেদন নতুন তো বটেই। আবার এও নতুন নয় যে কারো বা কয়েকজনের ভালো লাগার গণিকাকে কোনো একজন ফুসলে নিয়ে তার বাঁধা বাবুটি হয়ে বসবে। নারী মাংসখোর ওই মিনসেগুলো তা সইবে কেমন করে? অতএব নিস্তার রাউত দরখাস্ত করেছে, অতএব তার আবেদন মতো কোর্ট সমন জারি করেছে নিস্তারের ওপর। শরীর খারাপের দোহাই, তাও গণিকার। মেডি এক্সামিনের জন্য নিস্তারকে কোর্টে হাজিরা দিতে হবে, কিন্তু নির্দিষ্ট দিনে আবেদনকারী নিয়ে হাজির ছিল না।
তবে কি আর সবাই বিদায় নিলেও গভীর রাতে, হয়তো শেষ রাতে, শালিগ্রামের অঙ্কশায়িনী হয়ে তার বাহুবন্ধনে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে পড়েছিল, আর তাতেই সমন পেয়েও আসতে পারেনি কোর্টে নির্দিষ্ট সময়ে। সোনাগাছির ব্যাকরণ এইসব নিয়ম মেনে চলে না। তখন সেখানে একটা দারুণ তৎপরতা দেখা দিয়েছে। নিস্তারের অন্য বাবুরা তখন এককাট্টা হয়েছে শালিক পাখির গলাটি টিপে ধরতে। শালিককে তারা অনেক করে বোঝালো, খারাপ মেয়েরা কখনো ঘর করে না হে। শালিকের তখন টাকার গরম, আর ঘর সংসার না করুক, একটা ডাক সাইটে পরীর মতো সুন্দরী মেয়ে তার ঘরের বিছানায় তার আশ মেটাচ্ছে, এই ভাবনাতেই মশগুল। সহখরিদ্দারদের পরামর্শ সে কানেই তুলল না, আর তাতেই তাদের মাথায় খুন চেপে গেল। নিস্তারের সঙ্গে খুব মাখামাখি ছিল এমন এক জমিদার পুত্তুরকে দিয়ে শত্রুরের মুখে ছাই দিতে লাগলো তারা। জমিদার নন্দন সোজা থানায় গিয়ে হাজির। পুলিশে এজাহার দিয়ে জানালো যে শালিগ্রামটা নেমো খারাম। সে রাড়খোর নিস্তারকে লাগিয়ে নিস্তারের বকশিস, ইনাম, নজরানা হজম করে বসে আছে। নিস্তার হারামজাদিটাও কি কম, সে শালিগ্রামকে বিয়ে করবে বলে তাদের দেওয়া সব কিছু শালিগ্রামকে দিয়ে বসেছে। এখন রেজিস্টার্ড বেশ্যাটা খাতা থেকে নাম কাটিয়ে সতী হয়ে তার টাকা নিয়ে সটকে যেতে চাইছে। হুজুর, এর একটা বিহিত করে বসুন। দারোগাবাবু বাঁ হাতের একটা মোটা খাম চালান হয়ে গেল পকেটে। জমিদার নন্দন বুঝতে পারল দাওয়াইয়ে কাজ হবে। হঠাৎ করে একদিন শালিগ্রামের বাড়ি সার্চ করে বসল পুলিশ, এবং অভিযোগ মতো তার বাড়ির নিস্তারকে দেওয়া জমিদার পুত্রের সব গয়নাগাটি, টাকা কড়ির হদিশ পেয়ে গেল। সকালবেলা স্নান করে চুল আঁচড়াচ্ছিলেন নিস্তার। খবর এলো জমিদার পুত্র তার আদরের গুঁইবাবুর দেওয়া মালপত্র শালিগ্রামের বরানগরের বাড়ি থেকে পুলিশ পেয়ে গেছে। নিস্তারই সেই সব তাকে দিয়েছে। শালিগ্রাম যে চুরি করেনি এই সত্যটা যে পুলিশের কাছে বলার জন্যে বের হতে চাইল, কিন্তু শুনল যে পুলিশ বমাল পেয়েই একটুও দেরি না করে শালিগ্রামকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে গেছে। পোড় খাওয়া নিস্তার রাউতের মাথা ঘুরতে লাগলো। তার চোখের সামনে গুড়িয়ে গুড়িয়ে যেতে লাগলো তার সংসার করার বাসনার প্রাসাদ। আর তো কদিন পরেই আদালতে তার নাম কাটা হয়ে গেলেই সে বিয়ে করে সংসার পাতবে। আদালত বলল, শুধু শালিগ্রামকে ধরলেই হবে না, নিস্তারকেও কোর্টে হাজিরা দিতে হবে। একবার তাকে সমন পাঠিয়েও আদালতে তাকে আনা যায়নি। আবার তাকে সমন পাঠাও। আগের ব্যাপারে নিস্তারই তার ঘৃণ্য ব্যবসা থেকে নিস্তার পেতে দরখাস্ত করেছিল। এখন সেই নিস্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলায় হাজির হওয়ার সপিনা পাঠালো। দুবার সমন গেল, তবুও হাজির হলো না নিস্তার। কি হয়েছে তার? 1881 সালের এই ইতিহাসের কথা মনে রেখে কি হয়েছিল তার, এই প্রশ্ন আজ হয়তো কেউ করে না, কিন্তু কিছু তো একটা হয়েছিল। যেটা হয়েছিল তা পুলিশ তদন্ত করে দুদিনের মধ্যেই জানতে পারল, যখন শালিগ্রামের বরানগরের বাড়ি থেকে একটা পচা দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। দরজা ভেঙে পুলিশ দেখল নিস্তার রাউতের দেহটা শালিগ্রামের শোবার ঘরের মেঝের উপরে পড়ে আছে, আর তার মুন্ডুটা একেবারে লোপাট। পুলিশ তল্লাশি চালিয়ে যেটা উদ্ধার করতে পারেনি, পরনে বাইজির ঘাগরা, পায়ের উপর তোড়া, মেঝেতে রক্তের চাপ, শুকিয়ে কালো হয়ে গিয়েছে, গোটা শরীরে মাছি ভনভন করছে। দেহটাকে মর্গে পাঠিয়ে পুলিশ করোনারের রিপোর্ট আদালতে জমা দিল। ঘটনাটি ঘটেছিল 1881 সালের 2রা জুন। আধুনিক সময়ে হাইকোর্টের পশ্চিমাংশে, যেটাকে বলে সেন্ট্রাল ব্লক, সেখানে জাজেস করিডোরের ঠিক নিচে, একেবারে নিচের তলায় ছিল হাজতটা। মোটা মোটা রড দেওয়া দু একটা ঘর আজও দেখতে পাওয়া যায়। হাইকোর্টে যারা পরে চাকরি করতে এসেছেন
তাদের মধ্যে যারা রাত্রির পর্যন্ত থেকেছেন অথবা যারা নৈশ প্রহরী, তাদের মধ্যে অনেকেই শুনেছেন তোড়া পড়ে হেঁটে যাওয়ার শব্দ, ঝমঝম ঝমঝম। মনমোহনবাবু তো ওই আওয়াজটাই শুনেছিলেন আর দেখেছিলেন একটা কবন্ধ নারীর মূর্তি। সেকালের লোকদের মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে গেছিল যে শালিগ্রামের সন্ধানেই সেদিনও ওই গলাকাটা নিস্তার রাউতের প্রেতাত্মা আজও ঘুরে বেড়ায় সেই হাজতের শক্ত গরাদগুলো পার হয়ে। ভালোবাসা তবে কি পরজন্মেও অথবা অশরীরী জীবনেও প্রবাহিত হয়ে আসে? সে তো মমতাময়ী হতে চেয়েছিল, নইলে হতচেতন মনমোহনবাবুর চেতনা ফেরাবার জন্য জলের ছিটে দিতে যাবে কেন? এ কি স্বপ্ন না মায়া? স্বপ্ন নু, মায়া নু। প্রেতাত্মাও কি এমনি করেই সান্নিধ্যে সুখ পেতে চায়? কে দেবে উত্তর? হাইকোর্টে ভূতের ঘোরাফেরা নিয়ে আরেকটি গল্প বলার আগে একটা জরুরি কথা জানানো দরকার। এখানে কাজে অকাজে বহু মানুষের প্রতি কাজের দিনে আসেন, ছুটির দিনেও কিছু মানুষ তো থাকেনি। এই বই পড়ে পাছে কেউ অস্বস্তি বোধ করেন, সেই জন্য আগে ভাগে জানিয়ে রাখি যে এখানে যেসব অশরীরী আত্মারা বসবাস করতেন, এখনও করেন কি না হলফ করে বলতে পারবো না, তারা কোনো কারণে কাউকে ভয় দেখাননি কোনো দিনই। তারাও তো জানেন এটা আদালত, অকারণে হুমকি দিলে দায়রার সোপর্দ হওয়ার সম্ভাবনা থাকবে এবং কবি তাপিস এর মতো ফাঁসির দড়িতে ঝুলে যাবার সম্ভাবনা আছে। বিচারকদের অবশ্য তারা মিলর্ড বলতে চাইতেন কিনা সে বিষয়ে আদালতের পুরনো নথিতে তেমন কিছু উল্লেখ পাওয়া যায়নি। 18 শতকের শেষের দিকে কবি তাপিসকে হাইকোর্টে সোপর্দ করেছিল স্বয়ং ব্রিটিশ সরকার। সে কথা সবিস্তারে বলার আগে হাইকোর্টে বছর 50 আগেও স্ট্যাম্প ভেন্ডাররা যেখানে বসেন, সেখানে স্ট্যাম্প ভেন্ডার বটকৃষ্ণবাবুর অভিজ্ঞতার কথাটা বলে রাখা দরকার। তখন হাইকোর্টের কাজ শেষ হয়ে গেছে, বিচারকরা তো অনেক আগেই চলে গেছেন, আইনজীবীরাও একে একে চলে যেতে আরম্ভ করেছেন। শীতের সন্ধ্যা, তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে, কর্মচারীরাও পাত্তারি গোটাতে শুরু করেছেন। বটকৃষ্ণবাবুও তার কাগজপত্র বাক্সে রেখে বড় থামটার সঙ্গে একটা বড় শিকল দিয়ে বেঁধে আলো আঁধারি করিডোরটায় কয়েক কদম মাত্র এগিয়ে গেছেন। হঠাৎ শুনতে পেলেন কে যেন ওই কোণটায় দাঁড়িয়ে একটা কুঁজো থেকে জল ঢেলে কাচ্ছে। রাম রাম বলে দুটো হাত জোড়া করে কপালে ঠেকিয়ে কী সব যেন উচ্চারণ করে চলেছেন বটকৃষ্ণবাবু। এই শব্দ শোনা তো তার নতুন কিছু নয়। কতদিনই এমন সন্ধ্যাতে এই পিপাসার্থ একটা আত্মাকে এমনি করেই পিপাসা মেটাতে শুনেছেন তিনি। কার আত্মা এমন পিপাসা কাতর? কে তিনি? এর উত্তর জানতে হলে সে সময়ের ভারতীয় রাজনীতির একটা সামান্য প্রসঙ্গ জানাতে হবে, কারণ এই রাজনীতির পরিণতিতেই 1800 খ্রিস্টাব্দে কলকাতায় একজন কবি তাপিসকে ফাঁসি কাঠে ঝুলতে হয়েছিল। কবি তাপিস বিদ্রোহী কবি বলাই ভালো। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রে জড়িত হয়ে পড়েছিলেন। তিনি হায়দ্রাবাদে তৎকালীন নিজাম ও শাসনকর্তার সঙ্গে ষড়যন্ত্র করে ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন। হাতে হাতেই তার ফল পেয়েছিলেন। তাকে গ্রেপ্তার করার পর এই হাইকোর্টেই তার বিচার করা হয়। এখানেই হাজতেই তাকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। বেচারা একটু জল পান করতে চেয়েছিলেন, তাই প্রতিদিনই একটু একটু করে জলের মাত্রা কমিয়ে দিয়ে তাকে শুকিয়ে কাঠ করে দেওয়া হয়েছিল। ভারী সুন্দর দেখতে ছিলেন কবি তাপিস, এক্কেবারে ফুলবাবুটি, ছিপছিপে দোহারা, তীক্ষ্ণ নাসা আর মুখে হাসিটি লেগেই আছে। আর যখন ফাঁসি কাটে তাকে ঝোলানো হলো, একটা শক্ত শুকনো কোটরগত চক্ষু প্রায় নিষ্পন্দ মানুষকে ঝুলিয়ে মারতে জল্লাদকে কোনো কষ্টই করতে হয়নি। সেই পিপাসার্থ আত্মা
রাতের বেলায় এক অদৃশ্য জলপাত্র থেকে জল ঢেলে ঢেলে তার তিয়াস মিটিয়ে ফিরত এই হাইকোর্টের নিশীথ চত্বরে। এখানেই গল্পটি শেষ। গল্পটি বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।